নমস্কার, আমরা শুরু করছি H2O বা ওয়াটার। যদি H2ওর স্ট্রাকচার দেখি তাহলে H2ওর স্ট্রাকচারটা এরকম ধরনের হয়। এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, এবং এইখানে অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, অর্থাৎ ইলেকট্রন পেয়ার। H2O যদি দেখি, এটা কোনো এলিমেন্ট না। তার কারণ হলো অনেকগুলো এলিমেন্টের মিক্সারে এটা তৈরি হয়েছে। যেমন H2ওর মধ্যে দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, নিয়ে H2O মলিকুলস, বাংলায় যাকে বলা হয় অণু, ফর্ম করেছে। এখন H2ওর ক্যারেক্টার যদি আমরা দেখবার চেষ্টা করি, প্রথম যে কথাটি আসে, H2ওকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। তার কারণ কি? H2O এমন একটা লিকুইড, যে লিকুইডটার মধ্যে আমার কাছে যে কোনো লিকুইড, মানে বেশিরভাগ লিকুইড আমি বলছি, কিন্তু মোস্ট অফ দ্য সাবস্টেন্স, সো মোস্ট অফ দ্য লিকুইডের কথা বলছি। যেমন আমি নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড হোক, বা মোস্ট অফ দ্য গ্যাস, মানে HCl গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, আমরা লক্ষ্য করব মোস্ট অফ দ্য গ্যাস, মোস্ট অফ দ্য লিকুইড এবং মোস্ট অফ দ্য সলিড, যেমন NaCl, গ্লুকোজ, এই ওয়াটারের মধ্যে ডিজলভ হয়। কিন্তু আমি বলছি না কিন্তু সব হয়। মোস্ট অফ দ্য লিকুইড, মোস্ট অফ দ্য গ্যাস এবং মোস্ট অফ দ্য সলিড কম্পাউন্ড এই H2ওর মধ্যে ডিজলভ হয় বলে H2ওকে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়ে থাকে। এই সলভেন্ট কথাটির অর্থ কি? দেখো, তিনটে জিনিস হয়। একটা হলো সলিউট, একটা হলো সলভেন্ট, আর একটি হলো সলিউশন। ওকে, মনে করো তুমি খানিকটা জল নিলে, এই জলের মধ্যে তুমি মনে করো নুন দিলে, NaCl, নিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিলে, দেখবো যে নুনটা গুলে গেছে। সো আমি এখানে কি অ্যাড করছি? NaCl। তো যেটা অ্যাড করছি সেটাকে বলা হয় সলিউট। কার মধ্যে অ্যাড করছি? না, জলের মধ্যে অ্যাড করছি। সো দিস ইজ কল্ড সলভেন্ট। এবং NaClটা দেওয়ার পর, চামচ দিয়ে নাড়ানোর পর যে নুন জলটা বা সল্ট ওয়াটারটা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড সলিউশন। সো H2ওকে ইউনিভার্সাল সলভেন্ট এই কারণে বলা হয়, বেশিরভাগ সলিড, লিকুইড বা গ্যাস H2ওর মধ্যে ডিজলভ হতে পারে বলে H2ওকে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়ে থাকে। এবার যদি আমরা সলিউশনকে ক্লাসিফাই করি, তাহলে দেখব তিন ধরনের আমি ক্লাসিফিকেশন পাব। একটি হলো আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড এবং সুপার স্যাচুরেটেড। মানে তুমি বোঝবার চেষ্টা করো। মনে করো আমার কাছে H2O মলিকুল আমি এরকম নিয়েছি, ঠিক আছে? আমি H2O মলিকুল এরকমভাবে নিয়েছি। সো আমি মনে করো বাইরে থেকে যেটা অ্যাড করছি সেটাকে কি বললাম? একটু আগেই বললাম, যেটা অ্যাড করি সেটাকে বলা হয় সলিউট। সো সেই সলিউটগুলো মনে করো যতগুলো জায়গা আছে, মনে করো এই গ্যাপগুলোর মাঝখানে সলিউটগুলো থাকতে পারে। তাহলে যতগুলো জায়গা আছে ততগুলো জায়গায় যদি সলিউটগুলো থাকতে পারে, তাহলে নতুন করে কোনো সলিউট এর মধ্যে অ্যাড হতে পারবে না। যখন নতুন করে কোনো সলিউট এর মধ্যে অ্যাড হতে পারে না, তখন সেটাকে বলি স্যাচুরেটেড। মনে করো আমি বিয়ে বাড়িতে গেছি খেতে, ওকে? সো বিয়ে বাড়িতে যদি যাই, আমি মনে করো যতটা খেতে পারি ততটা আমি খেলাম, সো আমি বলবো স্যাচুরেটেড অবস্থায় রয়েছে। এবার মনে করো বিয়ে বাড়িতে খেতে গিয়ে আমি যতটা খেতে পারি ততটা খেলাম না, তখন আমার কাছে কি হবে? আনস্যাচুরেটেড। তার মানে যতটা খেলাম না মানে কি বোঝাচ্ছে? না, মাঝখানে যতগুলো ওয়াটার মলিকুলগুলোর মাঝখানে
মনে করো দুটো গ্যাপ রয়েছে, দুটো গ্যাপের মাঝখানে সলিউডগুলো হবে, একটা গ্যাপে সলিউড ঢুকলো আর একটাই ঢোকেনি, মানে আরও সলিউড অ্যাড করা যেত, মানে আরও খাবার আমি বিয়েবাড়িতে গিয়ে খেতে পারতাম, তখন সেই সিচুয়েশানটা হবে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে আরও দেওয়া যেতে পারে। ওকে, তাই আমি এখানে বলেছি ক্যান ডিজলভ মোর সলিউট। ওকে, আর এখানে বলেছি ক্যান নট ডিজলভ, আর ডিজলভ করতে পারবো না। সুপার স্যাচুরেটেড কি, আমি যতটা খেতে পারি বিয়ে বাড়িতে গিয়ে তার চেয়ে বেশি খেয়েছি। এবার তার চেয়ে বেশি খেলে কী হবে বুঝতেই পারছো, পেট মানে ঠিকঠাক থাকতে পারবো না, বমি হবে। মানে তুমি মনে করো কোনো একটা জায়গায় সলভেন্টের মধ্যে যতটা গুলতে পারে তার থেকে বেশি দিয়েছো, তাহলে কী হবে, নিচে পড়ে থাকবে এইখানে, সেগুলো হবে না, গুলবে না। মানে এই যে গ্যাপগুলো ছিল তোমার কাছে, এই যে গ্যাপগুলো ছিল, এই গ্যাপের মাঝখানে এইটা দিয়েছো, ঢুকেছে, এখানে দিয়েছো, দুটো জায়গায় ঢুকেছে, তুমি আরও অ্যাড করেছো, তার মানে কী হবে, বাইরে এরমভাবে পড়ে থাকবে, আর কী হবে, আরও অ্যাড করলে, তার মানে তুমি এক্সট্রা সলিউট অ্যাড করে দিয়েছো। সো এক্সট্রা সলিউট অ্যাড করবার জন্য ওটা তো আর মাঝখানে থাকতে পারছে না, ফলে কী হবে, তলায় এরমভাবে জমা হবে। মানে মনে করো তুমি নুন জল তৈরি করছো, তো নুন জলে যতটা নুন দিয়েছো, খানিকটা দেওয়ার পর দেখছো যে আরও নুন দিলে গুলছে, তার মানে কি সেই সময় আনস্যাচুরেটেড ছিল। এরকম গুলতে 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 একটা সময় দেখলে আর গুলছে না, তখন হবে স্যাচুরেটেড হয়ে গেছে। আরও তুমি নুন দিচ্ছ, তাহলে সেই নুনগুলো কি এবার গুলবে, গুলবে না, তলায় পড়ে থাকবে, তার মানে সেই অবস্থাটা হলো সুপার স্যাচুরেটেড সলিউশন। ওকে, কিন্তু একটা খেয়াল করবে, আমি ডেফিনেশনটা বলবার মানে লেখার সময় এখানে অ্যাট গিভেন টেম্পারেচার, অ্যাট গিভেন টেম্পারেচার এই কথাটা বলেছি কেন। মনে করো কোনো একটা টেম্পারেচারে তোমার সলিউটের মাঝখানে, মনে করো এইখানে একজন, মানে এটা সলভেন্ট ছিল যে আগের যে গোলগুলো পাকিয়েছি, হ্যাঁ, এর মাঝখানে মনে করো এই যে পয়েন্টগুলো সলিউট অ্যাড হতে পারতো, সাপোজ মনে করো এরকম পারতো, তুমি কি করলে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলে, তাহলে টেম্পারেচারটাকে যখন আমি হাই করে দেবো তখন কি হবে, এর মাঝখানে মলিকুলগুলোর মাঝখানে কী হবে, গ্যাপ বেড়ে যাবে। মনে করো তুমি আর আমি হাত ধরে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এই সময় টেম্পারেচার বাড়িয়ে দিল, তুমি কি আমার হাত ধরে দাঁড়িয়ে থাকবে, নিশ্চয়ই না, আমার হাত ছেড়ে পালাবে। ঠিক তেমনই গ্যাপগুলো মাঝখানে বেরিয়ে যাবে, বেড়ে যাবে। বেড়ে যাওয়ার জন্য আগে যেটা একটা সলিউট থাকতো এখন কতগুলো থাকতে পারে বুঝতে পারছো, বুঝতে পারছো কত সলিউট থাকতে পারবে। তাই টেম্পারেচার যত বাড়াবে তুমি, তত কি ঘটনা ঘটবে, তত বেশি পরিমাণে সলিউট এর মধ্যে ডিজলভ হতে পারবে। তাই ডেফিনেশান বলবার সময় আমাকে অবশ্যই একটা পার্টিকুলার টেম্পারেচার বলতে হবে। ওকে, ক্লিয়ার? তো নিশ্চয়ই আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড এবং সুপার স্যাচুরেটেড সলিউশন কি আমি যেটা ডিসকাস করেছি, আশা করব তুমি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো আর একবার ভিডিওটা দেখো, ঠান্ডা মাথায় একটু চিন্তা করো আমি যে যে এক্সাম্পলগুলো দিয়েছি, কারণ এই জায়গাটা তোমাকে ফিল করতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে। ওকে, এবার আমরা কতগুলো কনভার্সন আসছি। মনে করো আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড মানে কি, আনস্যাচুরেটেড মানে সলিউট আরও অ্যাড করা যেত, সেখান থেকে তোমাকে স্যাচুরেটেড যেতে বলেছে। তাহলে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড যাব, কি করে যাব না, সিম্পল কথা, আরও সলিউট অ্যাড করব। মানে মনে করো নুন জলের মধ্যে আরও নুন জল, খানিকটা নুন অ্যাড করেছো, তো আরও তো অ্যাড করলে তবে স্যাচুরেটেড হবে। তো আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড কী করে যাব না, সলিউট আমি অ্যাড করব। এবার মনে করো স্যাচুরেটেড আছে, সেখান থেকে তুমি আনস্যাচুরেটেড যাবে। অলরেডি স্যাচুরেটেড মানে যতটা সলিউট থাকতে পারে ততটা আছে, তুমি সেখানে কি করবে, আনস্যাচুরেটেড যাবে। তার মানে এটা দুভাবে যাওয়া যেতে পারে। একটা হলো তুমি টেম্পারেচার বাড়িয়ে দাও, কারণ একটু আগেই বলেছি যত টেম্পারেচার বাড়াবে মলিকুলগুলোর মধ্যে গ্যাপ বেড়ে যাবে, ফলে এখানে অনেক সলিউট আরও থাকতে পারবে তখন, তার মানে তখন আনস্যাচুরেটেড জায়গায় চলে আসবে টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই। অথবা যদি আমি বাইরে থেকে সলভেন্ট অ্যাড করি, সলভেন্ট অ্যাড করে দিই, তাহলে আরও বেশি সলভেন্ট হয়ে যাবে, তার মানে আরও বেশি সলিউট নিতে চাইবে সেই সলভেন্টগুলো, তখন স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড হয়ে যাবে। ওকে, একটু চিন্তা করবে, কিন্তু এই জায়গাটা তোমাকে ফিল করতে হবে। ঠান্ডা মাথায় ভিডিওটাকে আস্তে আস্তে দেখো এবং তুমি এটা ফিল করার চেষ্টা করো। এবার মনে করো স্যাচুরেটেড আছে, সুপার স্যাচুরেটেড যেতে হবে, মানে অলরেডি স্যাচুরেটেড তার মধ্যে সুপার স্যাচুরেটেড যেতে হবে।
মানে নুন যতটা গুলতে পারে ততটা সলিউশন আছে, সেখান থেকে তুমি সুপার স্যাচুরেট যাবে, অর্থাৎ নুনটাকে নিচে ফেলবে। কি করে পড়বে বলো? নিশ্চয়ই তোমার কাছে বেশি পরিমাণে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? সলিউট। যত সলিউট অ্যাড করবো আর নিতে পারবে না, তখন পড়ে যাবে, ঠিক কি না? এবার মনে করো সুপার স্যাচুরেটেড আছে, সেখান থেকে স্যাচুরেটেড যেতে হবে। সুপার স্যাচুরেট মানে কি? বেশি পরিমাণে সলিউট আছে, স্যাচুরেটেড যেতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি সলভেন্ট অ্যাড করে দাও। সলভেন্ট অ্যাড করলেও হতে পারে। আচ্ছা, স্যাচুরেটেড থেকে সুপার স্যাচুরেটেড যাওয়ার সময় আর একটা হতে পারে, আর একটা হলো যে বয়েলিং করলে কী হবে? সলভেন্ট বেরিয়ে চলে যাবে। সলভেন্ট বেরিয়ে চলে গেলে সলভেন্ট কমে যাবে, ফলে নিচে প্রেসিপিটেট পড়ে যাবে। ওকে, এই জায়গাটা তোমাকে পুরোটাই কিন্তু নিজেকে ফিল করতে হবে। তাই প্লিজ এই ভিডিওটা স্টপ করে যে জিনিসটা হলো সেটা একটু ভালো করে নিজে দেখো, নিজে ফিল করো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। আমরা এবার ওয়াটারে আরেকটা কন্ডিশন, সেটা হলো যে সলিবিলিটি সম্পর্কে পড়ব। হোয়াট ইজ সলিবিলিটি? সলিবিলিটি মানে বোঝায় যে 100 গ্রাম সলভেন্টে কতটা অ্যামাউন্ট সলিউট আছে, বা কত গ্রাম সলিউট আছে 100 গ্রাম সলভেন্টের মধ্যে। অনেক সময় কোশ্চেন দেয় যে যে 2 গ্রাম NaCl বললো যে ইন 2 কেজি, বললো যে সলিবিলিটি কথা। ওকে, তো সলিবিলিটি বলবার সময় আমার কি দেখতে হবে? 100 গ্রাম সলভেন্টের মধ্যে বলেছি, তার মানে 2 কেজি মানে কত গ্রাম? 2000 গ্রাম। তার মানে 2000 গ্রাম সলভেন্টের মধ্যে আছে 2 গ্রাম NaCl। 1 গ্রামের মধ্যে কতটা আছে? 2/2000। আর কতটার মধ্যে বলেছে আমার কাছে? আমার বার করতে হবে 100 গ্রামের মধ্যে কতটা আছে, কারণ আমার ডেফিনেশনই বলছে 100 গ্রাম সলভেন্টের মধ্যে যতটা সলিউট আছে সেটাই হলো তোমার সলিবিলিটি। তার মানে এবার 100 গ্রামের মধ্যে বার করব। তাহলে 2/2000 ইন্টু 100 করলে মানে 1/10, রাইট? 1/10 মানে 0.1, এটা হবে তার সলিবিলিটি। তাই সলিবিলিটির কোনো নিউমেরিক্যাল দিলে তোমার সবসময় ফোকাস থাকবে 100 গ্রাম সলভেন্টের মধ্যে কতটা সলিউট আছে, সেটাই হবে তোমার সলিবিলিটি। এখন এই সলিবিলিটি জিনিসটা মানে কতটা সলিবেল হবে, একটু আগে তুমি দেখেছো যখন আমরা স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড এবং সুপার স্যাচুরেটেড সলিউশন পড়েছিলাম, যে এই কতটা ডিজলভ হবে সেটা টোটালি ডিপেন্ড করে থাকবে একটা টেম্পারেচারের উপর। ওকে, তাই আমি ডেফিনেশনের সময় বলেছি অ্যাট গিভেন টেম্পারেচার, অর্থাৎ আমার কোশ্চেনটা কিন্তু ভুল আছে, আমাকে দিতে হবে কোনো না কোনো একটা গিভেন টেম্পারেচার। মনে করো 25 ডিগ্রি হোক, 30 ডিগ্রি হোক, কারণ টেম্পারেচার চেঞ্জ করলে সলিবিলিটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখন টেম্পারেচারের সঙ্গে সলিবিলিটি কিভাবে চেঞ্জ হয় তার জন্য একটি গ্রাফ তোমার সামনে উপস্থাপন করেছি। এই গ্রাফটা তোমার কাছে করা হয়েছে, এই দিকে রয়েছে কতটা সলিউট আছে 100 গ্রাম ওয়াটারের মধ্যে, আর এই দিকে রয়েছে টেম্পারেচার। এর উপর ভিত্তি করে বা বেস করে এই গ্রাফটাকে ড্র করা হয়েছে। তো বিভিন্ন কম্পাউন্ড আমি গ্রাফটায় অলরেডি ড্র করে রেখেছি, আমরা শুধুমাত্র এটাকে অ্যানালিসিস করছি। তুমি NaCl এর ক্ষেত্রে দেখো টেম্পারেচার যত বাড়ানো হচ্ছে সলিবিলিটি হালকা বাড়ছে। ওকে, তো রেড কালিটা বোঝাচ্ছে হালকা সলিবিলিটি বাড়ে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। এবার দেখো আমি CaSO4, KClO3 এবং SO2 দেখো যেটা গ্রিন কালি রয়েছে সেটা দেখো নিচের দিকে নামছে, অর্থাৎ এটা বোঝাচ্ছে টেম্পারেচার যত বাড়াবে CaSO4 হোক, KClO3 বলো বা SO2 বলো, তাদের সলিবিলিটি কমবে, তাই নিচের দিকে নেমেছে। এবার দেখো ব্লু কালির দিকে তাকাও, এ দেখো KiNaNO3 বা KNO3, এদের দেখো যত টেম্পারেচার আমরা বাড়াচ্ছি, কারণ এই দিকটা তো টেম্পারেচার বাড়ছে, যত টেম্পারেচার বাড়ছে দেখো এদের সলিবিলিটি বাড়ে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করে দেখো Na2SO4 এর ক্ষেত্রে সলিবিলিটি প্রথমে বাড়ে, একটা জায়গার পর ম্যাক্সিমাম হয়, তারপর আবার টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কমে যায়। ঠিক আছে, তোমাকে এখান থেকে কেমন কোশ্চেন দেবে? মনে করো জিজ্ঞেস করলো একটা এক্সাম্পল বলো যেখানে টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কমে, তো কোনগুলো কমে দেখলে?
এই গ্রিন কালিগুলো, তার মানে এক্সাম্পল হিসাবে CSO4 বলতে পারি, KClO3 বা SO2 বলতে পারি। যদি তোমাকে কোশ্চেন দেয় এমন একটা এক্সাম্পল বলো তো সলিবিলিটি প্রথমে বাড়ে তারপর কমে, দেখো প্রথমে বাড়লো তারপর কমলো, অ্যান্সার হবে Na2SO4। এমন যদি কোশ্চেন দেয় যে একটা এক্সাম্পল বলো তো যেখানে সলিবিলিটি টেম্পারেচার বাড়ালে সামান্য বাড়ে, দেখো NaCl, দেখো সামান্য বাড়ছে। সো ফ্রেন্ড, সলিবিলিটির এই কনসেপ্টটা খুব ভালো করে নিজের মধ্যে নিয়ে নিতে হবে। ওকে, তো সলিবিলিটি কি, সলিবিলিটি নিউমেরিক্যাল কি এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে আমি নিশ্চয়ই এটা বোঝাতে পেরেছি সলিবিলিটির কোশ্চেনগুলো। তো ভালো করে প্র্যাকটিস করো যাতে সলিবিলিটি সমস্ত কোশ্চেন করে ফেলতে পারো। এটা গেল সলিবিলিটি, এগুলো সবই সলিড কম্পাউন্ড। এবার গ্যাসের ক্ষেত্রে সলিবিলিটি, গ্যাসের ক্ষেত্রে সলিবিলিটি ডিপেন্ড করবে প্রেসার এবং টেম্পারেচারের ওপর। এক্সাম্পল হিসাবে তোমার সামনে তুলে ধরবো, সেটা হলো সোডা ওয়াটার। মনে পড়ে সোডা ওয়াটারের কথা? কোকোকোলা বা থামস আপের বোতল তুমি একবার ছিপি দিয়ে খোলো, কি লক্ষ্য করবে? দেখবে যে বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে, নাকি? ওটা কি? সোডা ওয়াটার বেসিক্যালি কিন্তু একটা সুইট ওয়াটার, মিষ্টি জল, চিনির জল। তাতে প্রচুর প্রেসার দিয়ে, হাই প্রেসার দিয়ে কি রাখা থাকে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে যত প্রেসার দেবো তত কার্বন ডাইঅক্সাইড কী হবে? বেশি পরিমাণে ডিজলভ হবে এবং ডিজলভ করে ওটা প্যাক করে ভালো করে মুখটা সিল করে দেয়। আর তুমি যখন সিলটা খোলো তখন কি অবজার্ভ করো? তখন যেটা অবজার্ভ করো যে গ্যাসগুলো বেরিয়ে গেছে, গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে ক্রমশ। তো তাই বলতে পারি যত প্রেসার বাড়াবো, প্রেসার যত হাই হবে, তত আমার কাছে গ্যাসের সলিবিলিটি বাড়বে অ্যাট এ গিভেন টেম্পারেচার। টেম্পারেচারটা ফিক্স থাকবে তখন, ঠিক আছে? গিভেন টেম্পারেচারটা ফিক্স থাকলে প্রেসার বাড়ালে সলিবিলিটি বাড়তে থাকবে। ওকে, আচ্ছা আর একটা কথা বলি, তুমি একটা কোকোলা বা থামস আপের বোতল নেবে, সেটার তুমি কোল্ড ড্রিঙ্কসটা পান করবে, করলে দেখবে একটা টেস্ট পাবে। তুমি কি করবে? কোল্ড ড্রিঙ্কসটা একটা কন্টেনারে নেবে, একটা বাটির মধ্যে হোক বা কিছুর মধ্যে হোক নিয়ে একটু গ্যাসে ওভেনের মধ্যে একটু গরম করবে, তো তারপর তুমি খাবে, দেখবে যে শুধু একটা মিষ্টি জল খাচ্ছ আর কিছুই না। অর্থাৎ টেম্পারেচার যত বেশি হবে, গ্যাসগুলো কী হয়েছিল প্রথমে যখন তুমি কন্টেনারের মধ্যে রেখেছিলে, উনুনে গরম করনি, তখন কী হয়েছিল? গ্যাসগুলো তবুও একটু হলেও ডিজলভ ছিল কার্বন ডাইঅক্সাইড, যার জন্য তোমার একটু সুইট লাগছিল, মানে ভালো লাগছিল খেতে। এবার যখন তুমি হিট করছো, যখন আমি হিট করছি তখন কি হচ্ছে? এই কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে পালিয়েছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড থাকে না। তার মানে বুঝতে পারছি নিশ্চয়ই যখন গরম হয়ে যায় যে কোনো জিনিস তখন গ্যাস কম ডিজলভ হয়। তাই টেম্পারেচার যত হাই হবে তত সলিবিলিটি লো হবে। যে কারণে দেখবে পুকুরের মধ্যে গরমকালে মাছগুলো দেখবে একটু উপর দিকে চলে আসে, কারণ গরমকালে কি হয়? গরমকালে যদি এটা পুকুর হয়ে থাকে, গরমকালে কি হবে? গ্যাসগুলো টেম্পারেচার বাড়ছে, তো ফলে কী হচ্ছে? অক্সিজেন গ্যাস যেগুলো জলের মধ্যে ছিল সেগুলো কী হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। এবার যদি কোনো একটা মাছ থেকে থাকে, সে তো নিচে আর অক্সিজেন পাচ্ছে না, তাকে অক্সিজেন নেওয়ার জন্য কোথায় চলে আসতে হবে? উপরের দিকে আসতে হবে। বুঝতে পারছ? তাহলে যদি তোমাকে কোনো দিন কোশ্চেন দেয় যে সামারের সময় মাছগুলো ওপর দিকে থাকার চেষ্টা করে কিন্তু শীতকালের সময় সে নিচের দিকে থাকার চেষ্টা করে, কেন? কারণ শীতকালের সময় ঠান্ডা, আর যত টেম্পারেচার কম হবে সলিবিলিটি বেশি হবে, তাই ঠান্ডার সময় অক্সিজেনগুলো নিচে থাকে, তাহলে মাছগুলোকে ওপরে আসার কোনো প্রয়োজনই নেই। ওকে, সো সলিবিলিটি সম্পর্কে নিশ্চয়ই এই কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি আসছি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। মানে কি বোঝাচ্ছে না, কিছু কিছু ক্রিস্টাল আছে যাদের একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ওয়াটার আছে। ওকে, যেমন মনে করো জিপসাম, যার মধ্যে দুটো ওয়াটার আছে, ডাই অ্যাকোয়া। ব্লু ভিট্রিয়ল CuSO4 5H2O, পেনটা অ্যাকোয়া 5টা আছে। গ্রিন ভিট্রিয়ল FeSO4 7H2O, 7 মানে কি? হেপ্টা বা সেপ্টা। ওকে, এপসম সল্ট MgSO4 7H2O, দেখো 7 মানে সেপ্টা বা হেপ্টা। গ্লোবিউলার সল্ট Na2SO4 10H2O, 10 মানে কি? 10 মানে বোঝায় ডেকা। ওকে, তো এই ওয়াটারগুলো থাকবার জন্য সে একটা পার্টিকুলার জিওমেট্রি পায় এবং পার্টিকুলার কালারটা পায়।
সো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের কনসেপ্টটা হলো ফিক্স নাম্বার অফ ওয়াটার কিছু কিছু কম্পাউন্ডের মধ্যে থেকে থাকে এবং সেইটা থাকবার জন্য পার্টিকুলার একটা কালার এবং পার্টিকুলার একটা জিওমেট্রি সে গেন করতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করো তুমি ব্লু ভিট্রিয়ল নিলে, মানে CuSO4 5H2O। এই ব্লু ভিট্রিয়লটাকে নিয়ে আমি কি করলাম, হিট করলাম। তো হিট করলে কী হবে, এখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে চলে যাবে। তাহলে ওয়াটার মলিকুল বেরিয়ে গেলে শুধু CuSO4 পড়ে থাকবে। তখন দেখব যে কালারটা ব্লু ছিল, মানে ব্লু ভিট্রিয়লের যে ব্লু কালারটা ছিল, ব্লু কালার চলে গিয়ে এখন দেখব হোয়াইট কালার চলে এসছে। ওকে, তাই জন্য আমি বলেছিলাম যে ফিক্স নাম্বার অফ ওয়াটার মলিকুল থাকলে পার্টিকুলার কালার পায় এবং পার্টিকুলার সে জিওমেট্রিটাও পেয়ে থাকে। ক্লিয়ার? যেমন দেখো কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে হিট করলে, বুঝতে পেরেছ? এবার দেখো এই সমস্ত সল্টগুলো ওয়াটার মলিকুল যেমন নিয়ে নিতে পারে বা এর মধ্যে একটা ফিক্সড এমন নাম্বার অফ ওয়াটার মলিকুল থেকে থাকে, ঠিক তেমনই অ্যানহাইড্রেটেড সল্টের মধ্যে কোনো ওয়াটার মলিকুল থাকে না। যেমন NaCl, যেমন KCl, এর মধ্যে কোনো ওয়াটার মলিকুল থাকে না। সো দিস ইজ এ অ্যানহাইড্রেটেড সল্ট অ্যান্ড দিস ইজ এ হাইড্রেটেড সল্ট বা ক্রিস্টালাইন সল্ট। ওকে, এবার আমরা আসছি এই ওয়াটার মলিকুল যে থাকা এবং না থাকার উপর বেস করে আমরা কতগুলো ক্লাসিফিকেশন করেছি। ফ্লুরেসেন্ট, ডেলিকুয়েন্ট, হাইড্রোস্কোপিক, ড্রাইং এজেন্ট এবং ডিহাইড্রেটিং এজেন্ট। খুব ভালো করে এই অংশটা দেখার চেষ্টা করো। দেখো ফ্লুরেসেন্টের ক্ষেত্রে এর একটা পার্টিকুলার ক্রিস্টাল আছে। ডেলিকুয়েন্টের ক্ষেত্রেও এও কিন্তু ক্রিস্টালাইন। ক্রিস্টাল মানে কি বোঝা, যার একটা জিওমেট্রি আছে। মনে করো তুমি একটা চিনি নিলে, চিনির দেখো একটা জিওমেট্রি আছে, সো দিস ইজ এ ক্রিস্টাল। কিন্তু ময়দা নিলে, পাউডার নিলে তার কোনো জিওমেট্রি আছে নেই। সো সেইগুলোর ক্ষেত্রে বলবো অ্যামারফাস নেচারে। সুতরাং ফ্লুরেসেন্ট, ডেলিকুয়েন্ট এবং হাইড্রোস্কোপিকের মধ্যে ডিফারেন্সটা হলো এই দুটোর ক্ষেত্রে পার্টিকুলার জিওমেট্রি আছে, কিন্তু এটার ক্ষেত্রে অ্যামারফাস টাইপের অর্থাৎ পাউডারের মতন সলিড বা লিকুইড হয়ে থাকে। ওকে, এবার এর ফর্মুলার মধ্যেই ওয়াটার আছে। মানে এটাকে কি করে বুঝবো না, এর ফর্মুলার মধ্যেই ওয়াটার আছে। তুমি একবার এক্সাম্পলে চলে এসে বুঝতে পারবে। দেখো এইটা হলো এক্সাম্পল, এইটা হলো এক্সাম্পল, এইটা হলো এক্সাম্পল। তুমি দেখো সবগুলো ফর্মুলার মধ্যেই ওয়াটার আছে। সো আর এই দুটোর মধ্যে কোনো ফর্মুলার মধ্যে দেখো ওয়াটার নেই। ওকে, এবার যেটা কি হয় না, ওপেন এয়ারের মধ্যে রেখে দিলে এই ওয়াটার মলিকুলগুলো কী হয়, বেরিয়ে যায়। এবং ওয়াটার মলিকুলগুলো যখন বেরিয়ে যায়, দেখো ওয়াটারগুলো থাকবার জন্যই সে একটা ক্রিস্টাল ছিল। এখন ওয়াটার মলিকুল বেরিয়ে চলে গেল, বেরিয়ে চলে গেলে কী হবে, পাউডারের মতন হয়ে যাবে, মানে অ্যামারফাস সল্টে পরিণত হবে। তার মানে এফ্লুসিয়েন্টের ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে এটার ক্যারেক্টার কি না, একটা ক্রিস্টাল এবং তার ফর্মুলার মধ্যেই ওয়াটার রয়েছে, তাই হাইড্রেটেড সল্ট বলি। ওকে, এবং কি হয়, যখন ওপেন এয়ারে রাখা হয় সেখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে চলে যায়, ফলে সে পাউডারের মতন হয়ে যায়, তাই তাকে বলবো তখন অ্যামারফাস সল্ট হয়ে যায়। ওকে, এবার ডেলিকুয়েন্টের ক্ষেত্রে চলে এসো। এটা ক্রিস্টাল ছিল, যখন ওপেন এয়ারে রাখা হয় এর ক্ষেত্রে যেমন ওয়াটার বেরিয়ে চলে যায়, এ তখন ওয়াটার অ্যাবজর্ব করে নেয় এবং ওয়াটার অ্যাবজর্ব করে স্যাচুরেটেড হয়ে যায়। ওকে, তার মানে এরা কি করে, এরা সকলে কি করে, ওয়াটার অ্যাবজর্ব করে। ওকে, ক্রিস্টাল কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করছে। হাইড্রোস্কোপিক কি, অ্যামারফাস এবং সে ওয়াটার অ্যাবজর্ব করছে। তাহলে মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, এইটা হলো ওয়াটার বেরিয়ে চলে যায়। ওকে, যখন ওপেন এয়ারে রাখা হয়, ওকে, এক্সপোজ করা হয় যখন ওপেন এয়ারের মধ্যে। আর এই দুটোর কি না, এই দুটোই ওয়াটার অ্যাবজর্ব করে, কিন্তু ডিফারেন্স কোথায় না, এটা হলো ক্রিস্টালাইন আর এটা কি অ্যামারফাস। ক্লিয়ার? ডিফারেন্সটা বুঝতে পেরেছ? আচ্ছা, এর এক্সাম্পল এইগুলো রয়েছে, এর এক্সাম্পল এইগুলো রয়েছে। এইটার ক্ষেত্রে ডিফারেন্সটা হলো এইটা যে
যখন সে ওয়াটার অ্যাবজর্ব করে নেয় তার কোনো জিওমেট্রির কিছু চেঞ্জ হয় না। মনে করো তুমি এই নতুন ব্যাগ কিনলে বা জুতো কিনলে দেখবে একটা দেখবে মানে ছোট প্লাস্টিকের মতন বা এর মধ্যে দেখবে কিছু ভেতরে থাকে, সেটাকে সিলিকা জেল বলা হয়। কেন রাখা হয় না, ব্যাগ বা জুতো যদি কোনো কারণে ভিজে যায় সেটা কি করে অ্যাবজর্ব করে নেয়। ওকে, তো সেইটা হলো হাইড্রোস্কোপিক। কিন্তু তাই হাইড্রোস্কোপির এক্সাম্পল হলো সিলিকা জেল। ওকে, এটা দেখবে আমি বলেছি সলিড এবং লিকুইড। দেখো এগুলো, দেখো এগুলো সলিড, এগুলো সলিড, কিন্তু সালফিউরিক অ্যাসিড যে লিকুইড। সো ক্লিয়ার নিশ্চয়ই যে এফ্লোরসিয়েন্ট, ডিলিকুয়েন্টস এবং আমার কাছে হাইড্রোস্কোপিকের মধ্যে ডিফারেন্স, তাদের এক্সাম্পল। এবার ড্রাইং এজেন্ট মূলত এই হাইড্রোস্কোপিকই হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ডেলিকুয়েন্ট ড্রাইং এজেন্ট হয়ে থাকে। দেখো ড্রাইং এজেন্ট এবং ডিহাইড্রেটিং এজেন্টের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়। হ্যাঁ, এটা সত্যি, দুজনেই কিন্তু ওয়াটার মলিকুল নিয়ে নেয়, কিন্তু ডিফারেন্স কোথায় না, এ ময়েশ্চার বা ওয়াটার মলিকুল নেবার পর কেমিক্যাল কোনো চেঞ্জ হয় না। বুঝেছ? মনে করো তোমার কাছে এ নামক একটা সল্টের মধ্যে ওয়াটার ছিল, তো তুমি যদি ড্রাইং এজেন্ট নাও শুধু ওয়াটারটাকে নিয়ে নেবে, এটা যেমন থাকার তেমনই থাকবে। ওকে, কিন্তু ডিহাইড্রেটিং এজেন্ট কাকে বলবো না, ডিহাইড্রেটিং এজেন্ট হলো ময়েশ্চার তো নেবেই, এর থেকে ওয়াটারটা নিয়ে নেবে, নিয়ে কি করবে, এরও চেঞ্জ করে দেবে। যেমন এক্সাম্পল দেখো, তার মানে এখানে কেমিক্যাল চেঞ্জ হয়, আর এখানে শুধুমাত্র ময়েশ্চারটা নেয়, এখানে কোনো চেঞ্জ হয় না। ওকে, এবং আমি বলেছি বেশিরভাগই হাইড্রোস্কোপিক হয়ে থাকে। দেখো এই এক্সাম্পলগুলো দেখো হাইড্রোস্কোপিকের এক্সাম্পল। এবার দেখো CaCl2 যে এক্সাম্পলটা আছে সেটি হলো ডেলিকুইসেন্টের এক্সাম্পল। ওকে, তো ডিহাইড্রেটিং এজেন্টের ক্ষেত্রে আমি কি বলেছি, ময়েশ্চার নিয়ে নেয় এবং কি করে কেমিক্যাল চেঞ্জ ঘটায়। এক্সাম্পল দেখো গ্লুকোজ। গ্লুকোজকে যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে রাখা হলো, তখন গ্লুকোজ থেকে এই যে পার্ট, দেখো এই পার্টটা মিলিয়ে দেখো 6টা ওয়াটার, 6H2O, দেখো 6H2O বেরিয়ে গেল এবং এই 6টা কার্বন আলাদা হয়ে গেল। তো দেখো এই কম্পাউন্ডটার থেকে মানে কম্পাউন্ডারই তো চেঞ্জ করে দিয়েছে পুরো, সুতরাং তাকে আমরা বলবো ডিহাইড্রেটিং এজেন্ট। বা মনে করে ইথানল নিলে, ইথানলকে সালফিউরিক অ্যাসিড নাও, নিলে এটা হলো ইথানল। ওকে, ইন্ডাস্ট্রিয়াল নেম। সালফিউরিক অ্যাসিড নিলে কী হবে, এখান থেকে ওয়াটার বার করে দিয়ে দেখো কম্পাউন্ডটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছে। তো যদি এটা 180 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে, হ্যাঁ, তো যদি কোনোভাবে কম্পাউন্ডটাই চেঞ্জ হয়ে যায় তখন তাকে বলবো, বা কেমিক্যাল চেঞ্জ হয়ে যায় তখন তাকে ডিহাইড্রেটিং এজেন্ট বলবো। এবং ডাইং এজেন্ট কি না, শুধুমাত্র ওয়াটারটা বার করে নেয়। ওকে, তাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এমন একটা এক্সাম্পল যে ডাইং এজেন্ট হিসেবেও কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবেও কাজ করে থাকে। এবার তোমাকে ছোটোখাটো কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তোমাকে যদি বলা হয় ট্রাইভ্যালেন্ট ডেলিকুইসেন্টের এক্সাম্পল কি, তো ট্রাইভ্যালেন্ট মানে 3 ভ্যালেন্সি আছে। তাহলে দেখো ডেলিকুইসেন্টের এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। দেখো ট্রাইভ্যালেন্ট মানে কি 3টে ভ্যালেন্সি, দেখো এই 3টে ভ্যালেন্সি, মানে এক্সাম্পল হবে FeCl3। তোমাকে যদি বলতো ডাইভ্যালেন্ট মানে দুটো আছে, দেখো এইটাও দুটো এটাও দুটো, মানে ক্যালসিয়াম ক্লোরাইড বা MgCl2। ওকে, তো যারা এই সমস্ত এফিলোসিয়েন্ট দেখিয়ে থাকে তাকে ফিনোমেনা বলা হয়, এফিলোসিয়েন্স বলা হয়, এটা ডেলিকুইসেন্স বলা হয়, এটা হাইড্রোস্কোপিক সিয়েন্স বলা হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। সো এই অংশটাকে তুমি একবার স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটাকে স্টপ করে নিয়ে প্লিজ খাতায় সুন্দর করে লিখে নাও। এবার দেখো আমি একটা কোশ্চেন হাজির করলাম। কোশ্চেনটা হলো টেবিল সল্ট। আমরা জানি টেবিল সল্ট যেটাকে আমরা নুন বলে থাকি। তো টেবিল সল্ট দেখি আমাদের ঘরে যে নুন থাকে দেখবে যে মানে বর্ষাকাল আসলেই, রেনি ডে আসলেই দেখবে ভিজে যায়। এটা কেন? দেখো তুমি দেখো খেয়াল করে দেখো, টেবিল সল্ট মানে কি, টেবিলে যে সল্ট থাকে, তার মানে আমরা যে নুন খাই মানে NaCl, তো বর্ষাকালে ভিজে যায় কেন? তুমি দেখো NaCl তো কোনো জায়গায় এক্সাম্পলের মধ্যে নেই, কোনো জায়গায় এক্সাম্পলের মধ্যে NaCl নেই, তাহলে NaCl তো ওয়াটার অ্যাবজর্ব করে না। ঠিক কথা, NaCl কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করে না, তবুও কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের ঘরে যে নুন থাকে বর্ষাকালে ভিজে যায়। তার কারণ
আমরা যে নুনের প্যাকেটে যেটা নুন দেখি তার মধ্যে NaCl আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু তার মধ্যে ইমপিউরিটি আকারে এই ক্যালসিয়াম ক্লোরাইড এবং MgCl2 রয়েছে। এগুলো কী আকারে রয়েছে? ইমপিউরিটি, মানে সামান্য ইমপিউরিটি মিশে থাকে। পিওর তো কোনো কিছুই হয় না, তো এর মধ্যে ইমপিউরিটি কি মিশে থাকে? CaCl2 আর MgCl2। ভালো কোম্পানির নুন কিনলে এই CaCl2 এবং MgCl2 পরিমাণ কম থাকে, তখন অতটা ভেজে না। কিন্তু একেবারে কমার্শিয়াল যে সমস্ত সস্তার নুনগুলো যদি কেনো, দেখবে প্রায় ভিজে যায়। তার কারণ আসল নুনের সঙ্গে এই CaCl2 এবং MgCl2 মিশে থাকে। আর তুমি নিশ্চয়ই দেখেছ CaCl2 এবং MgCl2 কী করে? ওয়াটার অ্যাবজর্ব করে নেয়। এক্সপোজ করলে কি করে? ওয়াটার অ্যাবজর্ব করে নেয়। তাই জন্য এই CaCl2 এবং MgCl2 ওয়াটার অ্যাবজর্ব করে নেওয়ার জন্য নুনটা ভেজা নুন দেখতে পাই, কিন্তু NaCl এর জন্য কিন্তু ভেজে না। বুঝেছ? তাই এটা খুব ভালো একটা কোশ্চেন যে NaCl তো ওয়াটার অ্যাবজর্ব করে না, তাহলে ঘরের নুন বর্ষাকালে ভিজে যায় কেন? তার কারণ তার মধ্যে ইমপিউরিটি আকারে CaCl2 এবং MgCl2 মিশে থাকে বলে। সো আশা করবো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এইখানে প্রতিটা টার্ম, প্রতিটা কিছু, সমস্ত জিনিস নিশ্চয়ই তোমার কাছে বোঝা গেছে। আচ্ছা, এবার আমি ওয়াটারের একবার লাস্ট পার্টে চলে আসছি, হার্ড এবং সফট ওয়াটার। ওকে, হোয়াট ইজ হার্ড ওয়াটার অ্যান্ড হোয়াট ইজ সফট ওয়াটার? দেখো, আমরা যদি জল নিই, জলের মধ্যে যদি আমি দেখি সাবান ঘষলাম, সঙ্গে সঙ্গে দেখলাম ফেনা তৈরি হচ্ছে বা লেদার ফর্মেশন হচ্ছে। সো ইজিলি যদি লেদার ফর্মেশন হতে থাকে, মানে আমার কাছে এক্সট্রা সাবান যাচ্ছে না, তার মানে নট ওয়েস্ট সোপ হবে। ঠিক আছে? যদি আমার কাছে সাবান না ওয়েস্ট হয়ে থাকে, তখন আমরা সেটাকে বলবো সফট ওয়াটার। তার মানে আমি জল নিলাম, জলের মধ্যে সাবান ঘষলাম, দেখলাম যে সঙ্গে সঙ্গে লেদার ফর্ম করেছে, ফেনা তৈরি হয়েছে। তো সঙ্গে সঙ্গে ফেনা তৈরি হলে আমার কাছে এক্সট্রা সাবান ইউজ হচ্ছে না, তখন আমি সেটাকে বলবো সফট ওয়াটার। কিন্তু তুমি সাবান ঘষছো মোটেও হচ্ছে না, তখন সেটাকে বলবো হার্ড ওয়াটার। মানে যেখানে লেদার ফর্মেশন হয় না ইজিলিভাবে, আমার কাছে এক্সট্রা ওয়েস্ট হয় সোপের, তখন তাকে বলবো আমরা হার্ড ওয়াটার। ঠিক আছে? সফট ওয়াটার এক্সাম্পল কি? রেন ওয়াটার, বৃষ্টির জল। বৃষ্টির জল নাও, সাবান দাও, দেখবে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। বা যেটাকে আমরা বলি ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটারও কিন্তু আমার কাছে সফট ওয়াটারে এক্সাম্পল, যার মধ্যে সাবান দিলে সহজে ফেনা তৈরি হয়। হার্ড ওয়াটারে এক্সাম্পল কি? আমরা যে অর্ডিনারি যত ওয়াটার দেখি সব ওয়াটার হার্ড ওয়াটার, এবং হার্ড ওয়াটারের মধ্যে সাবান দিলে ফেনা তৈরি হয় না। কিন্তু বৃষ্টির জল টেস্ট করে দেখবে অতটা ভালো না। হ্যাঁ, প্রথম যখন অনেক দিন বৃষ্টি হয়নি, বৃষ্টির জল খাচ্ছ, তখন বৃষ্টির জলটা ভালো লাগছে না, তোমার আসলে বৃষ্টিটাকে বেশি অনুভব করছো। কিন্তু যদি যত সময় যাবে দেখবে যে এটার টেস্ট অতটা ভালো না, কিন্তু এটার টেস্ট তুলনামূলকভাবে ভালো। ওকে, কিন্তু মনে রাখতে হবে প্রচুর পরিমাণে হার্ড হয়ে গেলে, যেমন মনে করো সমুদ্রের জল টেস্ট নিশ্চয়ই তোমার ভালো লাগে না, তো প্রচুর হার্ড হয়ে গেলে তখন কিন্তু আবার এর টেস্ট খারাপ হয়ে থাকে। কিন্তু আমরা নর্মালি যে কলের জল খাই বা কর্পোরেশনের জল খাই, সেটা একটা হার্ড ওয়াটার। কেন হার্ড ওয়াটার আমি আসছি, কিন্তু সেটা একটা হার্ড ওয়াটার। তার কারণটা হলো তার মধ্যে কিছু না কিছু সল্ট মিশে আছে, তো তার টেস্ট দেখবে অনেক বেটার দ্যান দ্যাট অফ বৃষ্টির জলের থেকে। এবার এই হার্ড ওয়াটার দু রকম হয়ে থাকে, একটা হলো টেম্পোরারি হার্ডনেস, একটা হলো পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি মানে কি? মানে সে হার্ড ওয়াটার, কিন্তু তাকে একটু হিট করলে ও আবার সফট ওয়াটারে কনভার্ট হয়ে যায়। মানে টেম্পোরারি হার্ড ওয়াটার তাকেই বলা হয় যাকে হিট করলে সফট ওয়াটারে তৈরি হয়ে যায়। আর পার্মানেন্ট মানে কি? ও হার্ড ওয়াটার, কিন্তু ওকে সফট ওয়াটারে কনভার্ট করা খুব মুশকিল। মানে তাকে সফট ওয়াটারে করতে হলে কেমিক্যাল দিয়ে করতে হবে। ওকে, কেন? সফট ওয়াটারের ইম্পর্টেন্স তো বিশাল। কোথায় ইম্পর্টেন্স সফট ওয়াটারে বলো তো? যে লন্ড্রিতে যে ওয়াটার ইউজ করা হয় সফট ওয়াটার, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে ওয়াটার ইউজ করা সফট ওয়াটার। তো আমাদের যে ওয়াটার পাই সেটা মূলত হার্ড ওয়াটার, সেটা টেম্পোরারি হোক বা পার্মানেন্ট হোক। তো টেম্পোরারিকে হিট করলেই চলে যায়, আর পার্মানেন্টকে কেমিক্যাল রিয়াকশান করলে যায়। কি করে যায় আমরা শিখবো তো এখন,
কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নাও এবার তুমি শেখো যে টেম্পোরারি হার্ড ওয়াটার কাকে বলে। না, যদি কোনো দিন দেখো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সঙ্গে বাইকার্বনেট বা কার্বনেট আছে, তখন তাকে বলবো টেম্পোরারি হার্ড ওয়াটার। আর পার্মানেন্ট মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সঙ্গে কার্বনেট বাইকার্বনেট মানে কি, মানে ক্যালসিয়াম বাইকার্বনেট হতে পারে, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হতে পারে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, ম্যাগনেসিয়াম কার্বনেট হতে পারে। কার্বনেট অতটা না হলেও বাইকার্বনেট দিয়ে মূলত যেটা আছে সেটাকে বলে টেম্পোরারি হার্ড ওয়াটার। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হলো কোনো ওয়াটারের সঙ্গে যদি মনে করো এই টেম্পোরারি হার্ড ওয়াটার মিশে থাকে, মানে এইগুলো মিশে থাকে, তুমি তাকে সিম্পল হিট করো। ওই যে বললাম হিট করলে সফট ওয়াটার হয়ে যায়, তার কারণ এই যে বাইকার্বনেট যেটাকে দেখছো, সেই বাইকার্বনেট থেকে হিট করলে ক্যালসিয়াম কার্বনেটে প্রেসিপিটেট পড়ে যাবে। তাহলে পড়ে গেলে এমনি নর্মাল ওয়াটার আকারে থাকবে যা আছে, আর এটা প্রেসিপিটেট পড়ে গেছে, বুঝতে পারছো? তোমার মানে এই সলিউশনের মধ্যে ক্যালসিয়াম বাইকার্বনেট ছিল, যার জন্য তোমার সাবান ঘষলে কিছু হচ্ছিল না। তুমি এটাকে হিট করলে কী হবে, এই জিনিসটা থাকবেই না, এই কী হবে, নিচে পড়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট আকারে, নিচে পড়ে যাবে এরকম। তাহলে জলটা যেমন জল থাকার তেমন থাকবে, তাই না? আগে মিশে ছিল কিন্তু এটা পড়ে গেছে নিচে ক্যালসিয়াম কার্বনেট আকারে, তার মানে আমার হার্ড ওয়াটারটা সফট ওয়াটারে কনভার্ট হয়ে গেল। বা মনে করো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট আছে, তুমি এটাকে হিট করো, হিট করলে কী হবে, ম্যাগনেসিয়াম কার্বনেট আকারে নিচে প্রেসিপিটেট পড়ে যাবে। ওকে, তাহলে শুধু জল পড়ে থাকবে। সো হার্ড ওয়াটারটা সফট ওয়াটারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? তাই আমি বলেছিলাম টেম্পোরারি হার্ড ওয়াটারকে শুধুমাত্র হিট করলেই আমার কাছে সফট ওয়াটারে চলে আসবে। পার্মানেন্ট হার্ড ওয়াটার কাকে বলে? না, তার মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফেট বা ক্লোরাইড থাকবে, মানে ক্যালসিয়ামের সঙ্গে সালফেট হলে ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফেট হলে ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন হলে ক্যালসিয়াম ক্লোরাইড, এমজির সঙ্গে ক্লোরিন হলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরকম থাকবে। তো এই অবস্থায় আমাকে যদি কোনোভাবে সফট ওয়াটারে কনভার্ট করতে হয়, এগুলো সব হার্ড ওয়াটার রয়েছে। কি হার্ড ওয়াটার? এটা পার্মানেন্ট হার্ড ওয়াটার। আমার টার্গেট এটাকে কোথায় নিয়ে যাব না, সফট ওয়াটারে কনভার্ট করব। তো কি করলে এই পার্মানেন্ট হার্ড ওয়াটারটা থেকে আমার কাছে সফট ওয়াটারে চলে আসবে? আমি কি বলেছি এখানে, কোনো একটা কেমিক্যাল রিয়াকশান করলে তবে আসবে। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট, কী সেই কেমিক্যাল রিয়াকশান যেটা দিয়ে করলে হবে? অনেক কেমিক্যাল প্রসেস আছে, যেগুলো আমরা হায়ার ক্লাসে শিখব, কিন্তু আপাতত আমরা এই জিনিসটা শেখবার চেষ্টা করছি যে কোনো একটা কেমিক্যাল প্রসেস। তাই আমার কাছে সোডিয়াম কার্বনেট অ্যাড করে দেবে। সোডিয়াম কার্বনেট অ্যাড করলে কী হবে, মনে করো ক্যালসিয়াম সালফেটের জন্য পার্মানেন্ট হার্ড ওয়াটার তৈরি হয়েছিল। ওকে, তার মানে আমার কাছে ওয়াটার ছিল, আর কি ছিল, ক্যালসিয়াম সালফেট। আমি তার মধ্যে কি অ্যাড করে দিয়েছি, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট অ্যাড করলে কি হবে, এই ক্যালসিয়ামের সঙ্গে কার্বনেট জোড়া লেগে ক্যালসিয়াম কার্বনেট আকার নিচে প্রেসিপিটেট পড়ে যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট নিচে প্রেসিপিটেট পড়ে গেল, আমার কাছে কে পড়ে রইল, সোডিয়াম সালফেট আর কি জল। এবার দেখো সোডিয়াম সালফেটের জন্য তো হার্ড ওয়াটার হয় না, হয় কি, সোডিয়াম সালফেটের জন্য হয় না, দেখতেই পেয়েছো। তো আমার কাছে কোন ওয়াটারে কনভার্ট হয়ে গেল, সফট ওয়াটারে। ওকে, তো এটা শুধু পার্মানেন্ট হার্ডনেসের জন্য না, টেম্পোরারি হার্ডনেসকেও সোডিয়াম কার্বনেট দিলেও হয়। যেমন মনে করো ক্যালসিয়াম বাইকার্বনেট আছে, ঠিক আছে, তুমি সোডিয়াম কার্বনেট দিয়েছো, অ্যাড করলে কি হবে, এই ক্যালসিয়ামের সঙ্গে কার্বনেট আকারে ক্যালসিয়াম কার্বনেট প্রেসিপিটেট পড়ে যাবে নিচে, প্রেসিপিটেট মানে নিচে জমা হয়ে যাবে, তাহলে সফট ওয়াটারে কনভার্ট হয়ে গেল। তাই আমি এই কথাটা বলেছি যে পার্মানেন্ট থাকলে কেমিক্যাল রিয়াকশান করলে তবে যাবে, আর টেম্পোরারি থাকলে হিট করলেও হয়, কেমিক্যাল রিয়াকশান করলেও হতে পারে। তো আশা করব এটা ক্লিয়ার হয়েছে যে সফট ওয়াটার কি, হার্ড ওয়াটার কি। হার্ড ওয়াটার দু রকমের হবে, টেম্পোরারি এবং পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি কোন কোন আয়নের জন্য হয়, এবং টেম্পোরারিকে হিট করলে প্রেসিপিটেট পড়ে যায় এবং ফলে হার্ডটা সফট ওয়াটার হয়ে যায়। এবং পার্মানেন্টের ক্ষেত্রেও আমরা কি অ্যাড করব, সোডিয়াম কার্বনেট অ্যাড করে আমরা সফট ওয়াটারে কনভার্ট করতে পারি।
এটা পার্মানেন্টও হতে পারে, টেম্পোরারি ক্ষেত্রেও করতে পারি, কিন্তু টেম্পোরারিতে হিট করলেই হয়ে যায়, যখন সোডিয়াম কার্বনেট না করলেও হবে। তো আমরা হার্ড থেকে সফট ওয়াটারে কনভার্ট করে দিতে পারবো। এখন যদি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে তিনটে জল আছে, একটি হলো এই সফট ওয়াটার, একটি হলো টেম্পোরারি হার্ডনেস, আর একটা হলো পার্মানেন্ট হার্ডনেস, তুমি কি করে বুঝবে কোনটা কি? ঠিক আছে, তো আমি কি করব বলো তো, প্রথমে সোপ দেবো, সাবান দিলে কোনটা লেদার ফর্ম করে, একটু আগেই দেখতে পেয়েছো যে লেদার ফর্ম করে, সহজে ফেনা তৈরি হয় কোনটা, সফট ওয়াটারের ক্ষেত্রে। তার মানে দেখবো যে ফার্স্ট সোপ দিলে দেখবো যে এই একটা জায়গায় দুজন হয়ে গেছে, কারণ এরা ফেনা তৈরি করতে পারেনি, লেদার করতে পারেনি, ফেনা তৈরি করতে পারেনি, আর এটা ফোমস তৈরি করছে বা লেদার ফর্মেশন করেছে। তো যেটা লেদার ফর্মেশন করেছে সেটাকে আমি বলে দেবো সফট ওয়াটার। ওকে, এবার যারা লেদার ফর্মেশন করতে পারিনি বা ফোমস ফর্মেশন করতে পারিনি, এরকম দুটো সলিউশনের মধ্যে আমি কি করব না, হিট করব। হিট করলে একটা দেখবো সলিউশন, দুটোকেই হিট করলাম, তো যেটাই দেখবে হিট করবার পর সোপ দিলে লেদার ফর্ম করছে, তার মানে সেটাকে বলবো আমি টেম্পোরারি হার্ডনেস। কেন বলো তো? কারণ হার্ড ওয়াটারের মধ্যে আমি একটু আগেই বলেছি যেটা টেম্পোরারি হার্ডনেস সেটাকে হিট করলেই সফট ওয়াটার হয়ে যাবে, আর সফট ওয়াটার হলেই লেদার ফর্ম করে। তাই আমি হিট করব, হিট করবার পর যদি লেদার ফর্ম করে তার মানে বলে দেবো টেম্পোরারি হার্ডনেস। আর পার্মানেন্ট হার্ডনেস হলে সেখানে হিট করার পর তো আর সফট ওয়াটার হয় না, তাকে কেমিক্যাল রিয়াকশান করলে হয়, তাই না? সো বাকি যে কন্টেনারটা রয়েছে সেটাকে বলে দেবো তার মানে পার্মানেন্ট হার্ডনেস। কারণ আমার কাছে তিনটে ছিল, একটাকে আমি সফট ওয়াটার বার করে নিয়েছি, আর একটাকে হিট করে সোপ দিয়েছি, দেখলাম যে লেদার ফর্ম করেছে, তার মানে ওটাকে বলে ধরলাম টেম্পোরারি। তাহলে বাকি যেটা পড়ে থাকছে সেটা পার্মানেন্ট। ওকে, সো ফ্রেন্ড, আশা রাখি যে তুমি হার্ড ওয়াটার এবং সফট ওয়াটার সম্পর্কে পুরো ডিসকাস করলাম, নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এই ভিডিওটা আমাকে বারবার দেখতে হবে, কারণ এই যে ওয়াটারের কনসেপ্ট তোমার কাছে একেবারে নতুন। সো নতুন জিনিস শেখাটা খুব ডিফিকাল্ট হয়। প্লিজ আরেকবার বারবার দেখো, যে কোনো টেক্সট বুক স্টাডি করো, করবার পর আশা রাখি ওয়াটারের সম্পর্কে বিগিনার কেমিস্ট্রি একেবারে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং যে কোনো ধরনের কোশ্চেন এই ভিডিওটা দেখবার পর তুমি সলভ করে দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। নমস্কার।